নরেন্দ্র মোদীর যে অবস্থান এই মুহূর্তে, সেটি ভারতের জন্য যতটা হুমকি, ঠিক ততটাই হুমকি বাংলাদেশের জন্য। নরেন্দ্র মোদীর কর্তৃত্ববাদ, নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িকতাবাদ, নরেন্দ্র মোদীর ধর্মকে পুঁজি করে ব্যবসা এবং গণতন্ত্রের জন্য গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার সব কিছু নিয়ন্ত্রণের যে প্রচেষ্টা, এই সব কিছুর একটা প্রভাব প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশে এর মধ্যে পড়েছে এবং সামনের দিনগুলোতেও পড়বে। বাংলাদেশের গণতন্ত্রকে যেভাবে ধ্বংসের মুখোমুখি করে ফেলা হয়েছে, নরেন্দ্র মোদী যেহেতু আবারও ক্ষমতায় এসেছেন, সেটি আরো তীব্র হবে। শুধুমাত্র ধর্মকে পুঁজি করে আর কর্পোরেট ব্যবসায়ীদের স্বার্থ উদ্ধারের মাধ্যমে টানা তৃতীয়বারের মতন জয়লাভ করলেন ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদী এবং নিশ্চিতভাবে তার নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠন করতে যাচ্ছে। যদিও 400 আসনে জেতার তার যে টার্গেট ছিল এবং তার মাধ্যমে ভারতের সংবিধানকে পুরোপুরি উল্টে পাল্টে দেওয়ার একটা মনোবাসনা ছিল, সেই স্বপ্ন আর আপাতত পূরণ হচ্ছে না। তবে যেভাবেই হোক নরেন্দ্র মোদী আবারও ক্ষমতায় বসছেন, আর এটি বাংলাদেশের বিপদকে নিঃসন্দেহে আরো ঘনীভূত করলো। বাংলাদেশের জন্য এটি অশনি সংকেতটিকে আরো তীব্র করলো। আমি আসছি সে বিষয়ে। ভারতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে কটি জরিপ এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে, ভারতের বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে, ভারতের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে, তার প্রায় প্রত্যেকটিতে নরেন্দ্র মোদীকে যেভাবে জিতিয়ে রাখার একটি চেষ্টা করা হচ্ছিল, তাকে যেভাবে তুমুল বিজয়ের মাধ্যমে তিনি ক্ষমতা আসছেন এমন একটি ছবি আঁকার চেষ্টা করা হচ্ছিল, সেটি আবারও ভুল প্রমাণিত হয়েছে। এবং ভারতের এই ধরনের বুথ জরিপ কোনোভাবেই কখনোই বাস্তবে প্রতিফলিত হয়নি। আমি এর আগের ভিডিওতে বলেছি 2004 এবং 2014-তে একইভাবে ভারতের বুথ ফেরত জরিপগুলো ভুল প্রমাণিত হয়েছিল। যদিও ওই জরিপের মাধ্যমে নরেন্দ্র মোদীর যে ক্ষমতা আসছেন সেটুকু সঠিক হয়েছে, তবে তাকে যেভাবে আসন ওয়ারিতে এগিয়ে রাখার একটি চেষ্টা ছিল, সেটি একেবারেই হয়নি। তার কারণ এবার নরেন্দ্র মোদী নিজের দল বিজেপি 303টি থেকে, গতবার যে 303টি পেয়েছিল তার থেকে এবার এসে দাঁড়িয়েছে 242টি আসনে। কংগ্রেস বরং গতবার পেয়েছিল 52টি, এবার পেয়েছে 96টি আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন জোট তারা পেয়েছে 222টি, যেখানে বুথ ফেরত জরিপে বলা হচ্ছিল যে কংগ্রেস নেতৃত্বাধীন জোট পাবে মাত্র 125 থেকে 161টি। কারণ কি? কারণ নরেন্দ্র মোদী সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। নির্বাচন কমিশন থেকে শুরু করে গণমাধ্যমগুলোকে তো একেবারে কিনে ফেলেছিলেন এবং এই বেচাকেনার মাধ্যমেই নরেন্দ্র মোদীর ইচ্ছার বহিঃপ্রকাশই ঘটেছিল এই জরিপগুলোতে। শেষমেশ এসে দেখা গেল নরেন্দ্র মোদী তার নিজের আসন তো কমেছেই, তার দলের জোটগতভাবে অনেক কমে এসেছে। এবং পশ্চিমবঙ্গের বিষয়টি যদি আমরা এক্সাম্পল হিসেবে সামনে নিয়ে আসি, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গে এরকম বলা হচ্ছিল তৃণমূল কংগ্রেসকে ছাপিয়ে এবার সেখানে এগিয়ে থাকবে বিজেপি, সেটাও ভুল প্রমাণিত হয়েছে। সেখানে বিজেপি যেখানে গতবার 18টি আসন পেয়েছিল, এবার পেয়েছে মাত্র 11টি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস গতবার পেয়েছিল 22টি, এবার পেয়েছে 29টি। কারণ কি? কারণ হচ্ছে নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িকতা। তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষেরা একটা নীরব প্রতিবাদ জানিয়েছে। নাগরিকত্ব সংশোধন আইন যেটি পাশ করা হলো নির্বাচনকে সামনে রেখে, সেটি স্পষ্ট প্রচ্ছন্ন প্রভাব রেখেছে এই নির্বাচনে। পশ্চিমবঙ্গে যে সংখ্যা মুসলমানদের একটি বড় অঙ্ক বা বড় সংখ্যক মানুষ এখানে বাস করেন, তারা সহ সেখানে ধর্মনিরপেক্ষ মানুষেরও যথেষ্ট উপস্থিতি। তারা মোদীর এই নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। যদি বলা হয় শুধু পশ্চিমবঙ্গ, অন্যান্য রাজ্যগুলো আমরা যদি আসনওয়ারি বিশ্লেষণ করি, তাহলে তার যে নীতি, সেই নীতিগুলোকে সামনে রেখে একেবারে খারাপ কিছু হয়নি। ভারতের অর্থনৈতিক অবস্থা তো এখন সঙ্গীন অবস্থায়, এই জন্য তিনি বারবার ধর্মাশ্রয়ী হয়ে নিজেকে উপস্থাপন করেছেন এবং মুসলমানদেরকে একটা পর্যায়ে সরাসরি আক্রমণ করেছেন। তিনি এমনকি ভগবান বাণিজ্যও শুরু করেছেন। ভগবান বাণিজ্য মানে
তিনি নিজেকে দাবি করলেন ভগবানের সন্তান হিসেবে, ঈশ্বরের সন্তান হিসেবে। তিনি বললেন যে আমার স্বাভাবিক কোনো জন্ম হয়নি, জৈবিক কোনো জন্ম হয়নি, আমি ঈশ্বরের সন্তান। এমন ব্যবসাও তিনি শুরু করেছিলেন। আর মোদির যে ইমেজ, তা যে ব্যক্তি জনপ্রিয়তা, সেখানেও ধস নেমেছে। যদিও একেবারে তিনি জনপ্রিয়তার তলানিতে চলে গেছেন তা নয়, তবে আগে যেমনটা ছিল এবার আর তা কাজে দেয়নি। এবং এটা তো সত্য কথা। ভারতের একটা অংশ মানুষ যেমন ধর্মনিরপেক্ষতাকে অবলম্বন করে বাঁচতে চায়, আর একটা বড় অংশ দিনকে দিন কট্টর হিন্দুত্ববাদের দিকে এগোচ্ছে। সব মিলিয়ে নরেন্দ্র মোদীর যে অবস্থান এই মুহূর্তে, সেটি ভারতের জন্য যতটা হুমকি, ঠিক ততটাই হুমকি বাংলাদেশের জন্য। নরেন্দ্র মোদীর কর্তৃত্ববাদ, নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িকতাবাদ, নরেন্দ্র মোদীর ধর্মকে পুঁজি করে ব্যবসা এবং গণতন্ত্রের জন্য গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার সব কিছু নিয়ন্ত্রণের যে প্রচেষ্টা, এই সব কিছুর একটা প্রভাব প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশে এরই মধ্যে পড়েছে এবং সামনের দিনগুলোতেও পড়বে। এটার ঘটতেই হবে, ঘটবে, আমরা এমনটাই আশঙ্কা করছি। বাংলাদেশের নির্বাচনকে যেভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, বাংলাদেশের গণতন্ত্রকে যেভাবে ধ্বংসের মুখোমুখি করে ফেলা হয়েছে, নরেন্দ্র মোদী যেহেতু আবারও ক্ষমতায় এসেছেন, সেটি আরো তীব্র হবে। এবং আমরা যদি একটু লক্ষ্য করি, এই নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশ প্রসঙ্গটি এসেছিল। বাংলাদেশের জন্য, বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরো বৃদ্ধি করবে, বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক আদান প্রদান ভারতের আরো বৃদ্ধি করা হবে। বিজেপির ইশতেহারে কিন্তু এই ধরনের কোনো কিছু উল্লেখ করা হয়নি। এখন দরকার নেই তো, বাংলাদেশকে থোড়াই কেয়ার করে না।